হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েডিং সিরিজের ওয়েডিং ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এখানে আমার বাবা রেডি হচ্ছে আর দাদাভাই আমার বাবাকে রেডি হতে হেল্প করছিল। এরপরে চলো তোমাদেরকে বিয়ের ভেন্যুতে নিয়ে যাই। এটা হচ্ছে আমার এন্ট্রান্স ছিল। রায়সাব বাড়ি লোকনাথ মন্দিরের মাঠে হয়েছিল আমার বিয়ে। যেহেতু অনেকটা জায়গা ছিল তাই ডেকোরেশনটাও বেশ ভালো করে করতে পেরেছিল এবং যেরকমটা দেখানো হয়েছিল ওনারা ঠিক সেরকমভাবেই করেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে সব জায়গাতে আমার ফটো নেই। এই দুঃখটা নিয়ে আর কিছু বললাম না, থাক। বাট বাকি সবার যারা আমার বিয়েতে এসছে তাদের সবার ফটো আছে। যেমন এই যে এই পয়েন্টটা, এখানে ফটো বুথের মতোই করা হয়েছিল যেখানে ফটো তুলবো, কিন্তু এখানে আমার একটা ফটোও নেই। হ্যাঁ, যাই হোক, এরপর চলো তোমাদেরকে আমার মায়ের লুকটা দেখিয়ে দিই। আমার মাকে সেদিন সব থেকে বেশি সুন্দর লাগছিল। মা পরেছিল সাউথ কাতানের শাড়িটা, আর মাকে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এই সাউথ কাতানটা কিন্তু বিয়ে পারপাসে কেনা হয়নি, এটা হচ্ছে মা একবার পুজোতে কিনেছিল। সেই শাড়িটা ছিল নতুন এবং যেহেতু জামাই বরণের সাদা শাড়ি লাল পাড় পরে সবাই, আর ওটাই হচ্ছে মা পরেছিল। তো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু এটা হচ্ছে আমার ছোটদাকেও বেশ ভালো লাগছিলো। আর বিয়ের এই যে ডেকোরেশনটা দেখো, উপরের অংশটা আর ছায়ামণ্ডপটাও তোমরা দেখতে পারবে, সবটাই খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে হচ্ছে গার্লস গ্যাং যারা আমার বিয়েতে খুব মজা করেছিল, মানে প্রমিস সব ফ্রেন্ডরা। তোমরা যারা মেহেদির ব্লগ, হলুদের ব্লগ, সব ব্লগ দেখেছো তোমরা হয়তো জানবেই। আর যারা দেখোনি তাদের জন্য আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশনে বাকি ব্লগের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। এখানে বর আসবে এই জন্য এখানে বাজি ফাটানো হয়েছিল আর সবাই প্রিপারেশন নিচ্ছিল বরকে রিসিভ করার জন্য। বিয়ের লুকের যে আমার এক্সপিরিয়েন্সটা সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। বিয়ের প্রত্যেকটা জিনিস, গয়না বাদে, গয়না শুধু বাবা মা পছন্দ করে কিনেছে, বাকি সমস্ত কিছু শাড়ি ওড়না বা হাতের ওই গাছকৌটো থেকে শুরু করে সবটাই আমার খুব পছন্দ করে যত্ন করে কেনা। তো লুকটাও খুব ছিল যে, মানে থাকে না, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, আর ওই লুকটা কীরকম হবে সেটা নিয়ে একটা ইমাজিনেশন থাকে যে এরকম হবে। তো সেই মন মতোটা আমার হয়নি। সেটার কারণ আমি আমার মেকআপ আর্টিস্টকে কখনোই দিব না, সেটা হচ্ছে আমি নিজের কারণ। আমার কলকাটা খুব সুন্দর করেছিল। যে জিনিসটা আমার প্রবলেম হয়েছে সেটা হচ্ছে মুকুটটা খুব বেশি বড় হয়ে গেছে। মুকুটটা আমি লাস্ট মোমেন্টে কিনেছিলাম, মুকুটটা খুব বড় হয়েছে, এটা একটা। দেন হচ্ছে আমার আইল্যাশটা যেটা পরানো হয়েছিল সেটা একটু মোটা ধরনের পরানো হয়েছিল, তার কারণে আমার চোখটা একটু ছোটো লাগছিলো। আমার চোখ ন্যাচারালি বড়, কিন্তু আইল্যাশটার কারণে আমার চোখটা ছোটো লাগছিলো। এই দুটো জিনিস আমার কাছে একটু ভালো লাগেনি, আর বাকি সব ঠিকঠাক ছিল। তো এখন বলি এইসবের মানে একটু 19-20 হওয়ার কারণটা ছিল আমার জন্য, সেটা হচ্ছে আমার টাইম ছিল 12টা থেকে 1টার মধ্যে পার্লারে পৌঁছানোর। আমি সেখানে পৌঁছেছি পার্লারে 3টার দিকে। তারপর পৌঁছানোর পরে কী হয়েছে যে আমার মানে আমি একটু অসুস্থ হয়েছি, আমার প্যানিক করছিলাম বেশি, যার কারণে তো আমাকে আমার যে মেকআপ আর্টিস্ট তিনি বলছিলেন যে তুমি প্যানিক করো না, এরকমভাবে তোমার চোখে মুখে ফুটে উঠছে, মেকআপ বসছে না, চিল থাকো, রিল্যাক্স থাকো। একটা ব্যাপার করে যখন আশপাশ থেকে মানুষজন তাড়া দিতে থাকে যে তাড়াতাড়ি বোঝাতে হবে, এখানে লোকজন চলে আসবে, মানে বিয়ে বাড়িতে ব্রাইড নেই, গেস্ট চলে আসছে, অ্যাটেন্ড করতে হবে, এই সব কিছু মাথার মধ্যে চলতে থাকে। অথচ এটা আশেপাশের মানুষজনকে বোঝা দরকার, যেই হোক না কেন, যে বেচারা ব্রাইডটা একবারই সাজবে সুন্দর করে, বউ বারবার তো সাজবে না, তাকে একটু রিল্যাক্সভাবে থাকা উচিত এবং থাকতে দেওয়া উচিত। কারণ সকাল থেকে সে দৌড়ের উপরেই আছে এবং সকাল থেকে কেন পুরো বিয়েটা জুড়ে তাকে দৌড়ের উপরেই থাকতে অনেক রকমের টেনশন মাথায় কাজ করে। কিন্তু যাই হোক, এটা বলে লাভ নাই, এটা হচ্ছে আমাদের তথাকথিত সমাজ, যেটা যে বা যারা এরা প্যানিক দিতেই থাকবে। আর ব্রাইডেরও নিয়ম প্যানিক করতে থাকবে। খুব কম ব্রাইড আছে মনে হয় যারা খুব রিল্যাক্সে থাকে, আমারও মনে হয় যে রিল্যাক্স থাকা উচিত। আর মানে আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যারা ব্রাইড টু বি আছো নেক্সটে, তারা অবশ্যই রিল্যাক্স থাকবে, একদম চিল থাকবা, তাহলে সুন্দর হবে ব্যাপারটা। তো আমার লুকের মধ্যে আমার এই দুটো জিনিস আমার কাছে একটু প্রবলেম লেগেছে। আমার একটা আইল্যাশ আর একটা আমার মুকুট, এই দুটো ঠিক হলে হয়তো আর একটু বেটার হতো। যাই হোক, কেয়ার করার। তারপরে এখানে দেখো সবাই খুব মজা করছে, কারণ এখানে চলে এসেছে আমার বর। তো সবাই এখানে, মা তো বরণ করছিল আর সবাই ফুল টুল নিয়ে দাঁড়িয়েছিলো, এখানে গেট ধরেছিল প্রমির ফ্রেন্ডরা সবাই। তারপরে মানে যেই রিচুয়ালসগুলো থাকে এখানে আর কি, বরণ করা থেকে শুরু করে তারপরে গেট ধরা, যারা ভাই বোন থাকে আমার সবাই মিলে গেট ধরেছিল ওখানে। এখন তোমরা বিয়ের এই ভিডিও ক্লিপসগুলো এনজয় করো, আর আমি তোমাদেরকে খুব সুন্দর বাস্তব কিছু লাইন শোনাই। প্রতিবার আমি যখন কাউকে বিয়ের পিঁড়িতে বসতে দেখি, কি হাসি খুশি প্রাণবন্ত মেয়ে, যে হয়তো কখনো অভাব দেখেনি, কখনো কর্কশ ভাষায় কারো ধমক শুনেনি, অথবা হতে পারে নিজের বাড়িতে অনাদরে বড় হওয়া একটা মেয়ে, একটা অচেনা ছেলের কথায় পুরো পৃথিবীর সুখকে
পায়ে ছুঁড়ে দিয়ে চলে এসেছে একটু ভালোবাসার জন্য, একটা ভালোবাসার জন্য। আমি ভাবতে থাকি এই লাল শাড়ি, ডিজাইনার লেহেঙ্গা, কক্স কিংবা কাশ্মীরের হানিমুনটা সেরে ফেললেই পরের সপ্তাহে যে একটা অদ্ভুত অচেনা অগ্নি পরীক্ষা শুরু হবে, তার জন্যে সেই পরীক্ষায় টিকে থাকার যুদ্ধে লড়তে থাকাই হাসি খুশি বাচ্চা মেয়েটাকে 5 বছর পর কেমন দেখব? আদৌ দেখব, নাকি দেখাও পাওয়া যাবে না আর কখনো? স্বামীর অফিস, বাবা মার অসুস্থতা, বাচ্চাদের পরীক্ষার কথা বলে বান্ধবীদের দেখা সাক্ষাৎ অ্যাটেন্ড করতে পারবে না। 1 বছরে 2 দিন নিজের জন্য বের করার অবসর পাবে না। পৃথিবীতে টিকে থাকার এই বিচ্ছিরি প্রতিযোগিতায় সব মেনে নিতে নিতে আর সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে 10 বছর পর এই হাস্যোজ্জ্বল চোখ দুটো কি আর জীবিত থাকবে, নাকি আর দেখব না কোনো দিন? বিয়ের পর যেই মেয়েটা বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যায়, সে কি আর কোনো দিনও ফিরে আসে? প্রতিনিয়ত নিজেকে ভেঙে সেই ধ্বংসস্তূপের ওপর আবার উঠে দাঁড়াতে হয়। প্রতিবার বাবার বাড়িতে এলেই সবাই অবাক হয়ে যায়, আমাদের এইটুকুন মেয়েটা আজ কত কিচ্ছু সামলাচ্ছে। এইটুকুন মেয়েটাকে কি আর কখনো খুঁজে পাওয়া যায়? প্রতি রাতে সেই এইটুকুন মেয়েটা নিজেই নিজের মনটা পড়ে, ভেঙে পড়ে, কেউ কি জানে? জানতে চায়? আমি খুব 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 ভাবি ওদের কথা। প্রতিবার আমার মনে হয় এইটুকুন মেয়েটাকে শেষবার জড়িয়ে ধরি, পরের বার আর পাবো না ওকে। পরের বার ও আসবে অমুকের বউ হয়ে, তমুকের ছেলের বউ কিংবা অমুকের মা হয়ে। ওর নাম হবে তখন বৌমা বা বউ। খুব ইচ্ছে করে এইটুকুন মেয়েটার মিষ্টি নামটা ধরে বারবার ডাকি। বিয়ে এমনই একটা পরীক্ষা, সংসার মানেই আগুন পানির সাথে খেলা। কেউ বলে না, কোনো প্রফেশনাল পিরিয়ড নেই, কোনো ডিসক্লেইমার নেই, নেই কোনো ট্রেনিং। হুট করে ঘুম থেকে উঠে মনে হয় জীবন আর জীবনাদর্শ দুটোই বোধহয় বদলে গেছে। পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট মেয়েটা, সবচেয়ে ধনী বাবার মেয়েটা, সবচেয়ে দিনী ঘরের মেয়েটা, সবচেয়ে গরিব ঘরের মেয়েটাও বিয়ের পর আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হয়। মাথার উপর আকাশ ভেঙে পড়ে, পায়ের নিচ থেকে মাটি সরে যায়। 2 ঘন্টা রেস্টুরেন্টে হাত ধরে বসে থাকলেই কেউ কখনো বলতে পারে না সেই মানুষটা এক ছাদের নিচে বসবাস করার সময় কেমন সাপোর্ট দেবে, আদৌ দিবে কি না তাও কেউ নিশ্চিত করে বলতে পারে না। ভালো প্রেমিক মানেই ভালো স্বামী হবে, ভালো প্রেমিকা মানেই ভালো বউ হবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। এ যেন সাক্ষাৎ জুয়া খেলা। যে জিতল সে ভাগ্যের জোরে জিতল, যে হারল সে কিন্তু আবার নিজের দোষেই হারল। এতক্ষণ অবধি তোমরা দেখলে বর বরণ, তারপরে গেট ধরা, এবং গেট ধরার ওখানে চলছিল বেশ একটু ফাইটিং। এরপরে ছিল বরকে নিয়ে আসলো আমার 2 দাদা, মাসিতো দাদা, জ্যাঠাতো দাদা, কোলে করে নাকি নিয়ে আসতে হয়, এটা নিয়ম, তো সেটাই করলো। এরপরে ছিল বস্ত্রদান, যে আমাদের বাড়ি থেকে যেগুলো দেওয়া হয়েছিল, পাঞ্জাবি, ধুতি, শাল সমস্ত কিছু দিল, তারপরে এগুলো চেঞ্জ করলো। এরপরে নিয়ম যে মানে শালি হাত ধুয়ে দেবে, তো আমার বোন এখানে হাত পা ধুয়ে দিচ্ছিল, হাত না। আর তারপর এখানে পিঠটা তো তোমরা দেখেছো, এটা কিন্তু শিবা ড্র করেছে। বিয়ে রিলেটেড যে আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তারা জানবে। আর এখানে চলছিল আর্গুমেন্টস মনে হয়। আর প্রমির গলা তো বিয়ের সময় এমন বসে গেছিলো যে পাশের জন্য ওর কথা শুনতে পারবে না। তো এই ভিডিওগুলো যদি আমি রাখতাম তোমরা অনেক এনজয় করতে পারতে, কিন্তু পুরো ভিডিওটা বেশি ক্যাওয়াজ তো ভাল লাগবে না সব কিছু। তো আমি ভেবেছি কিছু কিছু ভিডিও শর্টসে দিয়ে দিব, তাহলে ভালো লাগবে। প্রমিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ও একটা সুন্দর কাতান বেনারসি শাড়ি পরেছিল পার্পেল কালারের। আর এখানে দেখো শিবা কতটুকু ছিল, 1 বছরের মধ্যে শিবা অনেকটা বড় হয়ে গেছে। তারপরে বিয়ের ডেকোরেশন কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু অনেক দিন পর ভিডিওগুলো দেখছি, তো তোমাদের দেখার আগ্রহ একদমই 0। আগের ভিডিওতে আমি বুঝতে পেরেছি বেশি ভিউ হচ্ছে না, ঠিক আছে সমস্যা নেই, দেওয়া থাকলো। যে যার যখন নোটিফিকেশান যাবে বা ইচ্ছে করবে দেখবে, বা আমি নিজেই দেখব। আর এখানে আমাকে বসানো হয়েছে, আমাকে এখন কি বলবো নিয়ে যাচ্ছে পিড়িতে করে। আমার সব দাদা ভাইরা জামাইবাবু সবাই মিলে ধরেছে, যেহেতু বউয়ের পিড়ি তো দাদা ভাইরাই ধরে। আর প্রথমে ভেবেছিলাম খুব সুন্দরভাবে আমি পান পাতা সরাবো, বরকে দেখবো, হ্যান ত্যান এসব কিছু। আমি তো আলাদাভাবে বসেছিলাম, তোমরা আমাকে দেখেছিলে যে বর আসার পর আমি আলাদা বসেছিলাম, যেহেতু দেখা দেখিও না হয়। কিন্তু আমাকে এত উঁচায় উঠিয়েছে
যে ওখানে আমি কিসের কি এক্সপ্রেশন দেবো, আমি পুরো চিৎকার করছিলাম, কারণ আমি অলমোস্ট পড়েই যাচ্ছিলাম। এতজন মিলে যে আমাকে কীভাবে ওরা ধরেছে আমি জানি না। তো এই জিনিসটা সবচেয়ে একটা মানে ভালো লাগার, এই যে পান পাতা সরানোর পর বর দেখা, এই রিচুয়ালসটা আমার খুবই ফেভারিট। আর হচ্ছে সিঁদুর দান, সাত পাকে বাঁধা, এগুলো খুব ফেভারিট একটা পার্ট অফ ওয়েডিং। তো এখানে আমাদের অনেক প্ল্যান ছিল যে ওই যে চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানটা দিয়ে আমার সব বোনের বান্ধবীরা ওরা আসবে, সুন্দর করে নাচবে টাচবে, মানে সব ফ্লপ। বিয়ের দিন আমাদের অনেক প্ল্যান ছিল, বিয়ের দিনে কোনো প্ল্যান আমাদের এক্সিকিউট হয়নি। প্ল্যান হচ্ছে যদি আমরা না করতাম তাহলেও ভালো লাগতো, কিন্তু প্ল্যান করার পর যখন এক্সিকিউট হয়নি তখন আসলে ওই কষ্টটা আমরা 1 বছর ধরেও আমরা যখন বিয়ে নিয়ে গল্প করি তখন আমরা ভাবি যে এটা হলো না, ওটা হলো না। কিন্তু চাইলেও আর ওই দিনটা আসবে না, বিয়ের ওই একটা দিন, ওই দিনটার মতো আর কোনো দিন, যতই আমি অ্যানিভার্সারি সেলিব্রেট করি, যতই আমি প্রোগ্রাম করি, ওই দিনটার মতো আর কোনো দিনই আসবে না। তো যে যতটুকু হওয়ার হয়েছে, কিন্তু যা হয়নি সেটার আফসোস থাকিয়ে যাবে। আমি কেন, মানে আমার সাথে যারা ছিল তাদেরও আফসোস যে এটা করতে পারিনি, ওটা করতে পারিনি। এমন হয়েছে যে আমাদের উপর একটা থাকে না ফুলের সুন্দর একটা করে উপরে মানে ব্রাইডকে নিয়ে আসে, এরকমও বানানো হয়েছে, কিন্তু পুরোটাই ওয়েস্ট, ওটাকে ইউজই করা হয়নি। কেউ আমাকে ধরে যে নিয়ে আসবে, উল্টাপাল্টা হয়ে গেছে সমস্তটা, কিচ্ছু হয়নি। তো এরপর এখানে বিয়েতে আমরা বসলাম। তারপরে বিয়ে হতে হতে তো আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো, আমার লগ্ন ছিল রাত 10টা এরকম মতো। তো বিয়ে হতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমার কন্যাদান করেছিল আমার সেজো জেঠু, যে জেঠু হচ্ছে শিলিগুড়ি থেকে এসছে, জেঠুই আমার কন্যাদান করেছিল। রিচুয়ালস থাকে যে বাবাও করে বা জেঠু যারা বড় থাকে তারাই করে। এখানে প্রমির বান্ধবীরা, যে দেখো অনন্যা, তারপরে লামিয়া, অথই, এখানে আমার মাকে তো সবচেয়ে প্রিটি লাগছিল। মানে আমার তো 0 আমাকে লাগছিল, আমার মাকে 100, এরকম একটা ব্যাপার। তোমরাও বলবে কমেন্ট করে। আর এখানে এটা হচ্ছে আমার একটা দিদি সব, এখানে ভিডিও ক্লিপস যাই না কে কে নিয়েছে, সবাই এসেছিলো। আর মাকে তো বিয়ে দেখতে হয় না, এই জন্য মা উল্টা দিকে ঘুরে বসেছিল, যেহেতু বিয়ের পর আবার আশীর্বাদ করতে হবে, আবার কোথায় গিয়ে বসে থাকবে, তাই হচ্ছে ওখানে ছিল। আর এখানে আমাদের কারেন্টও চলে গেছে। মানে আমার বিয়ের দিন এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে না, যেগুলো এক্সপ্লেন করতে গেলে মানে আমি মনে হয় কেঁদেই দিব, এরকম একটা ব্যাপার। কিন্তু তার উপরে আমি জোর করে হাসছিলাম। কিছু ইনসিডেন্ট তো আমি জানতামই না যে এরকম হয়ে গেছে, এরকম। আর বিয়ে বাড়িতে আসলে অনেক কিছুই ঘটে, এবং এইসব ঘটনা কারা ঘটায় জানো? কাছের কোনো মানুষ বা পরিচিত কোনো মানুষ, যাদের মনে কোনো শত্রুতা থাকে, তারা বিয়েতে বিয়ে তো অনেক বড় একটা অনুষ্ঠান হয়, এখানে ত্রুটি হতেই পারে, কারণ সব কিছু পারফেক্ট হতে হবে না, এবং সেই ত্রুটি ধরে এর কথা তাকে লাগিয়ে, তার কথা তাকে লাগিয়ে ঝামেলা সৃষ্টি করার জন্য কিছু মানুষ থাকেই আর কি। মানে তাদের বিষয়ে কমেন্ট করতে গেলেও বেকার। তো যাই হোক, এইসব কথা একটু বলার কারণ একটাই, যে এই ভিডিওগুলো অনেকজন দেখে, আমার পরিচিত মানুষরাও দেখে, আমার কাছের মানুষরাও দেখে। তো ভাই বলবো যে অন্য কোনো অনুষ্ঠানে কারো ভালো করতে না পারো, কারো খারাপ করো না। আমার একটা সেন্স, আমি যদি কারো ভালো করতে না পারি, আমি কারো খারাপ করবো না, মানে আমার এথিক্স আমাকে এটা বলে, কখনো আমি খারাপ করবো না কারো, এটাই। তো এখানে দেখো আমার মা জেঠু সবাই মিলে এখানে ভিডিও করছিল, ওরা কিন্তু ফটো ভিডিও করতে একদমই ছাড়েনি। তো এখানে আশীর্বাদ হচ্ছে, যেহেতু বিবাহ সম্পন্ন হয়ে গেছে, তারপরে এখানে পুরোহিত হচ্ছে মন্ত্র পড়ছে, আর বাবা মাও এখানে আশীর্বাদ দিয়ে দিল। তারপরে আমরা চলে গেছিলাম খেতে। আর খাওয়ার সময় কিন্তু মানে মেনুটা কী কী ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওরকম কোনো প্রপার ভিডিওই নেই, তো সেটা পারিনি। এরপরে খাওয়ার পরে আমরা একটু ফটোশ্যুট করেছিলাম, কারণ সেভাবে আমাদের ফটোশ্যুট হয়নি। ওই যে বললাম কিছু ইনসিডেন্ট ঘটেছিল, যেটার কারণে অনেক মুড অফ ছিল সবারই। আর এখানে হচ্ছে গিফট নিয়ে যাচ্ছে, এটা আমার ছোটদা হচ্ছে সব বাড়িতে গিফটগুলো রেখে আসছে। তো এই ছিল আর কি বিয়ের দিনের ভ্লগ, ছোটো ভিডিও ক্লিপসের মাধ্যমে তোমাদের সাথে আমি ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করলাম। সব কিছু কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।